আজও ভারত আর পাকিস্তান কাশ্মীর নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে। দুটি পারমাণবিক শক্তিধর দেশ, তিনটি বড় যুদ্ধ, অসংখ্য সংঘর্ষ আর হাজার হাজার প্রাণহানি। সবকিছুর কেন্দ্রবিন্দুতেই একটি মাত্র ভূখণ্ড। কিন্তু ইতিহাসের পাতায় ফিরে তাকালে দেখা যায় এই সংঘাতের শুরু হয়েছিল মাত্র একটা সই আর কয়েক ঘন্টার ব্যবধান থেকে। সেই কয়েক ঘন্টায় হয়তো দক্ষিণ এশিয়ার ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। চলুন আজ থেকে প্রায় ৮০ বছর পিছিয়ে যায় ১৯৪৭ সালের অক্টোবর মাস। কাশ্মীরের রাজপ্রাসাদে গভীর রাত, বাইরে আতঙ্কে ছুটছে হাজার হাজার মানুষ। পাহাড়ের গা বেয়ে ধোঁয়া উঠছে, দূরে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। কেউ জানে না পরদিন সকালটা আদৌ কেমন হবে। সেই প্রাসাদের একটি ঘরে বসে আছেন জম্মু ও কাশ্মীরের শাসক মহারাজা হরি সিং। তার সামনে টেবিলের ওপর রাখা একটি সরকারি নথি। দেখতে একেবারে সাধারণ একটা কাগজ, কিন্তু সেই কাগজে লেখা কয়েকটি শব্দ ঠিক করে দিতে চলেছে একটি রাজ্যের ভবিষ্যৎ, আর হয়তো পুরো উপমহাদেশের ইতিহাসও। তিনি তখনও কলম হাতে নেননি। আর ঠিক সেই সময় প্রাসাদের বাইরে প্রতি মিনিটের সঙ্গে সঙ্গে কাশ্মীরের ভবিষ্যৎ বদলে যাচ্ছিল। সীমান্ত পেরিয়ে শ্রীনগরের দিকে এগিয়ে আসছিল হাজার হাজার সশস্ত্র উপজাতীয় যোদ্ধা। সময় তখন আর কারোর জন্য অপেক্ষা করছিল না। আজ আমরা সবাই জানি কাশ্মীরের বড় অংশ ভারতের প্রশাসনিক নিয়ন্ত্রণে, কিন্তু সেই রাতে এর কোনোটাই নিশ্চিত ছিল না। এই ভিডিও সেই রাতের গল্প, এমন এক রাত যেখানে রাজনীতি, যুদ্ধ আর সময়ের বিরুদ্ধে চলেছিল এক নিঃশব্দ প্রতিযোগিতা। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট দিল্লির লালকেল্লায় প্রথমবারের মতো স্বাধীন ভারতের জাতীয় পতাকা উঠছে। করাচিতে জন্ম নিচ্ছে নতুন রাষ্ট্র পাকিস্তান। ব্রিটিশ সাম্রাজ্যের প্রায় ২০০ বছরের শাসনের অবসান ঘটেছে। গোটা উপমহাদেশ যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন একটি রাজ্য তখনও জানত না পরদিন সকালে তার পতাকা কোন দেশের হবে। আর সেই রাজ্যের নাম জম্মু ও কাশ্মীর। আমরা সাধারণত ভাবি দেশভাগের সঙ্গে সঙ্গে ভারত ও পাকিস্তানের মানচিত্র পুরোপুরি তৈরি হয়ে গিয়েছিল। বাস্তবে বিষয়টা অনেক বেশি জটিল ছিল, কারণ ব্রিটিশ ভারতের সব অঞ্চল সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে ছিল না। প্রায় ৫৬০টিরও বেশি দেশীয় রাজ্য ছিল, যেগুলোর নিজস্ব রাজা প্রশাসন এবং অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা ছিল। ব্রিটিশরা সরে যাওয়ার পর এই রাজ্যগুলোর সামনে প্রশ্ন ছিল একটাই: তারা কি ভারতের সঙ্গে যুক্ত হবে, পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে, নাকি স্বাধীন থাকার চেষ্টা করবে? বেশিরভাগ রাজ্য খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেয়, কিন্তু কয়েকটি রাজ্য সেই সিদ্ধান্তে পিছিয়ে দেয়। আর সেই কয়েকটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জম্মু আর কাশ্মীর, কারণ এটি শুধু একটি বড় রাজ্যই ছিল না, ভৌগোলিক দিক থেকেও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্য এশিয়া, চীন, আফগানিস্তান এবং সদ্য জন্ম নেওয়া পাকিস্তানের সংযোগস্থলে অবস্থিত এই অঞ্চলকে নিয়ে দুই নতুন রাষ্ট্রের আগ্রহ থাকাটাই ছিল খুব স্বাভাবিক। জম্মু ও কাশ্মীর ছিল দেশভাগের সময় সবচেয়ে জটিল দেশীয় রাজ্যগুলির একটি, কারণ এখানেই একসঙ্গে উপস্থিত ছিল একাধিক বাস্তবতা। রাজ্যের অধিকাংশ মানুষ ছিলেন মুসলিম, কিন্তু শাসক ছিলেন একজন হিন্দু রাজা, মহারাজা হরি সিং। ফলে ভারত এবং পাকিস্তান দুই দেশই বিশ্বাস করেছিল যে শেষ পর্যন্ত কাশ্মীর তাদের সঙ্গে যুক্ত হবে। কিন্তু মহারাজা হরি সিং এর পরিকল্পনা ছিল সম্পূর্ণ আলাদা। তিনি চাইছিলেন না কাশ্মীর তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয়। তার স্বপ্ন ছিল ভারত ও পাকিস্তানের মাঝখানে কাশ্মীর একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকবে, নতুন দুটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে, কিন্তু কোনো দেশের অংশ না হয়ে। সেই কারণেই তিনি ভারত এবং পাকিস্তান দুই দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। পাকিস্তান দ্রুত একটি স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্টে সম্মত হয়, যাতে ডাক, পরিবহন, যোগাযোগ ও বাণিজ্যের মতো জরুরি পরিষেবাগুলো আগের মতো চলতে পারে। ভারত অবশ্য জানায় এত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আলোচনার মাধ্যমেই নেওয়া উচিত। সবকিছুই যেন পরিকল্পনা মাফিক এগোচ্ছিল। মহারাজা মনে করেছিলেন তার হাতে এখনো সময় আছে, হয়তো কয়েক সপ্তাহ, হয়তো আরও কিছুদিন। কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না, আর ইতিহাস তো আরও কম। কাশ্মীরের ক্ষেত্রেও সেটাই ঘটেছিল। মাত্র কয়েক দিনের মধ্যে সীমান্তের ওপার থেকে এমন এক ঝড় আসতে চলেছিল যা শুধু মহারাজার স্বাধীন থাকার স্বপ্নই ভেঙে দেয়নি, বদলে দিয়েছিল পুরো দক্ষিণ এশিয়ার ইতিহাস। ২২শে অক্টোবর ১৯৪৭ ভোরের আগে কাশ্মীরের পশ্চিম সীমান্ত দিয়ে হাজার হাজার সশস্ত্র উপজাতীয় যোদ্ধা প্রবেশ করে। ইতিহাসে এই আক্রমণকারীদের ট্রাইবাল রেডার্স নামেই বেশি উল্লেখ করা হয়। তাদের লক্ষ্য ছিল একটাই, শ্রীনগর। প্রথমেই মুজাফফরবাদ দখল হয়ে যায়,
আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা কাশ্মীরে। এরপর আক্রমণকারীরা পৌঁছে যায় বারামুল্লায়। বিভিন্ন ঐতিহাসিক সূত্রে সেখানে লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার বিবরণও পাওয়া যায়। তবে এই হিংসার মধ্যেই তাদের অগ্রযাত্রায় কিছুটা বিলম্ব হয়। অনেক ইতিহাসবিদ মনে করেন সেই বিলম্বই ভারতের জন্য মূল্যবান সময় এনে দিয়েছিল। এদিকে মহারাজা হরি সিং বুঝে গিয়েছিলেন এবার সিদ্ধান্ত না নিলে হয়তো আর সুযোগ থাকবে না। মহারাজা শ্রীনগর ছেড়ে জম্মুতে চলে যান এবং ভারতের কাছে সামরিক সাহায্য চান। কিন্তু দিল্লির উত্তর ছিল স্পষ্ট, কাশ্মীর যদি এখনো ভারতের অংশ না হয় তাহলে ভারত কিভাবে সেনা পাঠাবে? উত্তর ছিল একটি নথি, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। 26শে অক্টোবর 1947 মহারাজা হরি সিং সেই নথিতে স্বাক্ষর করেন। এর মাধ্যমে প্রতিরক্ষা, বিদেশ ও যোগাযোগের দায়িত্ব ভারতের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু সই হওয়ার পরও সময়ের বিরুদ্ধে দৌড় শেষ হয়নি। পরদিন 27শে অক্টোবর ভারতীয় সেনাবাহিনীর প্রথম দল বিমানযোগে শ্রীনগরে পৌঁছে যায়। যদি সেই সময় শ্রীনগর বিমানবন্দর আক্রমণকারীদের দখলে চলে যেত তাহলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে দ্রুত কাশ্মীরে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়ত। ইতিহাসের কিছু মুহূর্ত শুধু একটা সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে থাকে। ভাবুন, যদি মহারাজা হরি সিং আরো 2 দিন অপেক্ষা করতেন, অথবা আক্রমণকারীরা যদি বারামুল্লায় না থেমে সরাসরি শ্রীনগরে পৌঁছে যেত, হয়তো আজকের মানচিত্রটাই অন্যরকম হতো। ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলোকে পরে আর বদলানো যায় না। 1947 সালের অক্টোবর ছিল ঠিক তেমনই একটি মুহূর্ত। 27শে অক্টোবর 1947 দিল্লি থেকে একের পর এক ডাকোটা বিমান উড়ে যায় শ্রীনগরের উদ্দেশ্যে। সেই বিমানে পৌঁছয় ভারতীয় সেনাবাহিনীর প্রথম দল। নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল দেওয়ান রঞ্জিত রায়। সৌভাগ্যবশত শ্রীনগর বিমানবন্দর তখনও আক্রমণকারীদের দখলে যায়নি। সেই কয়েক ঘন্টার ব্যবধানই ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। ভারতীয় সেনারা অবতরণ করেই শহরের প্রতিরক্ষায় নেমে পড়ে। প্রথম দিকের লড়াই ছিল অত্যন্ত কঠিন, আর সেই লড়াইয়েই শহীদ হন রণজিৎ রায়। এরপর ভারতীয় সেনাবাহিনী ধীরে ধীরে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে শুরু করে। সালাতেংয়ের যুদ্ধ ছিল সেই মোড় ঘোরানো মুহূর্ত, যার পর আক্রমণকারীরা পিছিয়ে যেতে বাধ্য হয় এবং বারামুল্লাও পুনর্দখল করা সম্ভব হয়। শ্রীনগর আপাতত বেঁচে যায়, কিন্তু যুদ্ধ তখন আর শুধু কাশ্মীরের ভেতরে সীমাবদ্ধ ছিল না। সেটি ধীরে ধীরে ভারত ও পাকিস্তানের প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হচ্ছিল। শ্রীনগরকে রক্ষা করা গিয়েছিল, কিন্তু তার মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, বরং এটাই ছিল আরও বড় সংঘর্ষের শুরু। পরবর্তী কয়েক মাসে যুদ্ধ ছড়িয়ে পড়ে কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে। ভারতীয় সেনাবাহিনী একের পর এক সামরিক অভিযান চালিয়ে উড়ি, বারামুল্লা সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকেও প্রতিরোধ জোরদার হতে থাকে। যুদ্ধ ধীরে ধীরে শুধু উপজাতীয় যোদ্ধাদের মধ্যে সীমাবদ্ধ থাকলো না। 1948 সালের মধ্যে দুই দেশের নিয়মিত সেনাবাহিনীও এই সংঘর্ষে সরাসরি জড়িয়ে পড়ে। এরপর শুরু হয় পাহাড়ি যুদ্ধ। তুষারে ঢাকা গিরিপথ, দুর্গম উপত্যকা আর প্রতিকূল আবহাওয়ার মধ্যে লড়াই চলতে থাকে মাসের পর মাস। কোনো পক্ষই পুরো কাশ্মীরের নিয়ন্ত্রণ নিতে পারেনি। একদিকে ভারত শ্রীনগর ও কাশ্মীর উপত্যকার বড় অংশ ধরে রাখতে সক্ষম হয়, অন্যদিকে পশ্চিম ও উত্তর পশ্চিমের কিছু এলাকা পাকিস্তানের নিয়ন্ত্রণে থেকে যায়। যুদ্ধ যত দীর্ঘ হতে থাকে ততই বাড়তে থাকে প্রাণহানি, অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক উদ্বেগ। সদ্য স্বাধীন হওয়া দুই দেশের পক্ষেই এই সংঘর্ষ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়া একেবারেই সম্ভব ছিল না। শেষ পর্যন্ত ভারত সিদ্ধান্ত নেয়, যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের পাশাপাশি এবার আন্তর্জাতিক মঞ্চেও সমাধানের চেষ্টা করা হবে। আর সেই কারণেই 1948 সালের শুরুতে কাশ্মীর প্রশ্ন পৌঁছে যায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। 1947 সালের শেষ দিকে কাশ্মীরের যুদ্ধ আরও বড় আকার নিতে শুরু করে। দুই দেশই বুঝতে পারে এই সংঘর্ষ দ্রুত শেষ হওয়ার নয়। অবশেষে 1948 সালের 1 জানুয়ারি ভারত বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলে। ভারতের অভিযোগ ছিল পাকিস্তানের দিক থেকে কাশ্মীরে সশস্ত্র অনুপ্রবেশ হয়েছে। পাকিস্তান পাল্টা দাবি করে কাশ্মীরের মানুষের ইচ্ছাকে উপেক্ষা করা হয়েছে। এরপর জাতিসংঘ UNCIP নামে একটি কমিশন গঠন করে। তাদের প্রস্তাব ছিল 3 ধাপে সমস্যা সমাধান। প্রথমে পাকিস্তানের দিক থেকে আসা বাহিনী ও উপজাতীয় যোদ্ধাদের প্রত্যাহার, তারপর ভারতীয় সেনা ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা এবং সবশেষে পরিস্থিতি স্বাভাবিক হলে কাশ্মীরের মানুষের মতামত জানতে গণভোটের সম্ভাবনা বিবেচনা করা। কিন্তু প্রথম 2 ধাপ কিভাবে কার্যকর হবে তা নিয়েই দুই দেশের মধ্যে মতবিরোধ তৈরি হয়।
ফলে সেই পরিকল্পনার বাস্তবায়িত হয়নি। কিন্তু যুদ্ধবিরতির পথ তখনও অনেক দূরে ছিল। শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপ এবং দীর্ঘ সংঘর্ষের পর 1949 সালের 1 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। যেখানে যুদ্ধ থেমেছিল সেখানেই তৈরি হয় সিজফায়ার লাইন। পরবর্তীকালে 1972 সালের সিমলা চুক্তির পর এই সীমারেখার নাম হয় লাইন অফ কন্ট্রোল বা এলওসি। যুদ্ধ থেমেছিল, কিন্তু কাশ্মীর সমস্যার সমাধান তখনও অনেক দূরে। অনেক যুদ্ধ একটা চুক্তির মাধ্যমে শেষ হয়ে যায়, কিন্তু কাশ্মীরের গল্পটা আলাদা। 1949 সালে যুদ্ধবিরতি হলেও বিরোধ শেষ হয়নি। এরপর এসেছে 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, 1971 সালের যুদ্ধ, 1999 সালের কার্গিল সংঘাত এবং দীর্ঘ কয়েক দশকের সন্ত্রাসবাদ ও অস্থিরতা। এই সংঘাতে সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে সাধারণ মানুষকে। কেউ হারিয়েছেন নিজের পরিবার, কেউ নিজের বাড়ি, আবার চিরদিনের জন্য ছেড়ে যেতে কেউ বাধ্য হয়েছেন নিজেদের জন্মভূমি। কাশ্মীর শুধু একটি সীমান্ত বিরোধ নয়, এটি হয়ে উঠেছে পরিচয়, নিরাপত্তা এবং আন্তর্জাতিক রাজনীতির অন্যতম জটিল প্রশ্ন। প্রায় 8 দশক কেটে গেলেও আজও ভারত ও পাকিস্তানের সম্পর্কে কেন্দ্রে রয়েছে কাশ্মীর। আর সেই কারণেই 1947 সালের অক্টোবরের কয়েকটি দিন এখনো ইতিহাসবিদদের কাছে এত গুরুত্বপূর্ণ, কারণ সেই সময়ে নেওয়া সিদ্ধান্তগুলোর প্রভাব আজও শেষ হয়ে যায়নি। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটাই থেকে যায়, কাশ্মীর কি সত্যি ভারতের ছিল নাকি পাকিস্তানের? নাকি 1947 সালের অক্টোবর পর্যন্ত তার ভবিষ্যৎ এখনো লেখা হয়নি? হয়তো এই প্রশ্নের কোনো একক উত্তর নেই, কারণ ইতিহাস কখনো শুধু মানচিত্রের গল্প নয়, এটি মানুষের সিদ্ধান্ত, রাজনৈতিক বাস্তবতা এবং সময়ের গল্প। অনেক ইতিহাসবিদ মনে করেন 22 অক্টোবরের উপজাতীয় আক্রমণই মহারাজা হরি সিংকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। আবার অন্যদের মতে সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতিতে কোনো না কোনো সিদ্ধান্ত একদিন নিতেই হতো। কিন্তু একটি বিষয় নিয়ে খুব কমই দ্বিমত আছে, 1947 সালের সেই কয়েকটি দিন শুধু কাশ্মীরের নয়, গোটা দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বদলে দিয়েছিল। আমরা ইতিহাসকে প্রায়ই খুব সহজভাবে দেখতে চাই, কে ঠিক কে ভুল তার স্পষ্ট একটা উত্তর খুঁজি, কিন্তু কাশ্মীরের ইতিহাস সেই সুযোগ দেয় না। এখানে আছে একজন দ্বিধাগ্রস্ত মহারাজা, সদ্য স্বাধীন হওয়া দুটি দেশ, যুদ্ধের আতঙ্কে ঘরছাড়া সাধারণ মানুষ এবং সময়ের বিরুদ্ধে নেওয়া কিছু সিদ্ধান্ত। এই সব কিছু মিলিয়ে তৈরি হয়েছে আজকের কাশ্মীর। তাই কাশ্মীরের ইতিহাস শুধু একটি সীমান্ত বিরোধের গল্প নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস সবসময় বড় যুদ্ধ দিয়ে বদলায় না, কখনো কখনো একটি সিদ্ধান্ত, একটি স্বাক্ষর কিংবা মাত্র কয়েক ঘন্টায় বদলে দিতে পারে প্রজন্মের পর প্রজন্মের ভবিষ্যৎ। কাশ্মীরকে ঘিরে যে বিতর্ক আজও শেষ হয়নি, আর হয়তো খুব শিগগিরই শেষও হবে না। কিন্তু ইতিহাসকে যত বেশি জানা যায়, বর্তমানকে বোঝাও তত সহজ হয়। আপনার কি মনে হয় 1947 সালের সেই কয়েকটি দিন কি কাশ্মীরের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল, নাকি ইতিহাস অন্য পথেও এগোতে পারত? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ইতিহাসের এমন আরও অজানা গল্প নিয়ে আবারও দেখা হবে পরের পর্বে। নমস্কার।